থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় পাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৩ জন, যাদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা গুরুতর। রবিবার রাতে চাতুচাকের জনপ্রিয় পানশালা রং বিয়ার না লাত ফ্রাওয়ে আগুন লাগে। কর্মকর্তারা বলছেন, আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফলে অনেকেই বের হতে না পেরে ভবনের পেছনে আটকে পড়েন। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বির হোসেন। রবিবার রাত ১১টা ৫৭ ব্যাংককের চাতুচাকের জনপ্রিয় পানশালা রং বিয়ার নালাত ফ্রাওয়ে হঠাৎ আগুন। প্রাণ গেল বহু মানুষের, আহত অর্ধশতাধিক। প্রত্যক্ষদর্শীরা জানান, পাবের মূল মঞ্চের সামনের দিক থেকে আগুনের সূত্রপাত। প্রথমে পোড়া গন্ধ, এরপর ছাদের একাংশে আগুন দেখা যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুনের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। সবাই একসঙ্গে সামনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করলে সেখানে ভিড় জমে সবাই আটকে পড়ে। আমার কয়েকজন বন্ধু স্টেজে ছিল, তারা দ্রুত বের হতে না পেরে গুরুতর আহত হয়েছে। প্রথমে আমরা পোড়া গন্ধ পেয়েছি, এরপরই ছাদে আগুন ছড়িয়ে পড়ে, আর সেখানে ফোম থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়েছে। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভবনের পেছন দিকের অংশেই বেশিরভাগ মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। দমকল কর্মকর্তারা বলছেন, সামনের অংশে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ায় অনেকেই পেছনের দিকে ছুটে গিয়েছিলেন, কিন্তু সেখানে আর বের হওয়ার বিকল্প পথ ছিল না। আগুনের চেয়ে ধোঁয়াই পুরো ভবনে দ্রুত ছড়িয়ে পড়েছিল। সামনের দিকে ভিড় থাকায় অনেকেই ভবনের পেছনে আশ্রয় নেন, তবে তারা আটকে পড়েন এবং ধোঁয়ায় সেখানেই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়। আগুনের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে থাই কর্তৃপক্ষ। পাশাপাশি ভবনটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি নির্গমন পথ কার্যকর ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে ব্যাংকক পুলিশ। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। চলতি বছরের মে ও জুন মাসের ভয়াবহ তাপপ্রবাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা। ইম্পেরিয়াল কলেজ লন্ডন, যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকদের এক যৌথ বিশ্লেষণে এই আশঙ্কার কথা উঠে আসে। গবেষকদের মতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুন মাসের তাপপ্রবাহে। ওই সময় ইংল্যান্ডে ইতিহাসের উষ্ণতম জুন রেকর্ড করা হয়। নরফোকের লিংউডে তাপমাত্রা পৌঁছায় ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা ১৯৫৭ সালের আগের রেকর্ড ভেঙে দেয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে ইংল্যান্ড ও ওয়েলসের কিছু এলাকায় রেড হিট অ্যালার্ট জারি করা হয়। গবেষকরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এই তাপপ্রবাহকে আরও তীব্র করেছে। বিশ্বজুড়ে পাল্টে যাচ্ছে আবহাওয়ার রূপ। ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার পূর্বাভাস। আর দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো জারি হয়েছে হিট ওয়েভ সতর্কতা। আবার ক্রোয়েশিয়া ও স্পেনে দাবানলে ছাই হচ্ছে বিস্তীর্ণ এলাকা। রূপ পাল্টানো আবহাওয়ার আরও কিছু খবর জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বির হোসেন। মৌসুমি বৃষ্টির প্রভাবে অতিষ্ঠ ভারতের জনজীবন। উত্তর ও পূর্বাঞ্চলের অনেক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ IMD। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, আসাম, মেঘালয় সহ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। এছাড়া ভারত শাসিত কাশ্মীরের অনন্তনাগ ও পেহেলগামে মেঘভাঙা বৃষ্টির ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, অল্প এলাকায় ১ ঘন্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে দক্ষিণ কোরিয়ায় ইতিহাসের প্রথমবারের মতো জারি করা হয়েছে সর্বোচ্চ স্তরের হিটওয়েভ ইমার্জেন্সি ওয়ার্নিং। দেশটির কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, আর অনুভূত তাপমাত্রা ৩৮ ডিগ্রির বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদরা জনগণকে অযথা বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান এবং বয়স্কদের বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউরোপেও চলছে চরম আবহাওয়ার প্রভাব। ক্রোয়েশিয়ার করচুলা দ্বীপে দাবানলে একটি কটেজ পুড়ে গেছে। অন্যদিকে স্পেনের আলমেরিয়া অঞ্চলে ভয়াবহ দাবানলে ১২ জন নিহতের পাশাপাশি পুড়ে গেছে ৬,০০০ হেক্টরেরও বেশি এলাকা। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির চিহ্ন রয়ে গেছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। দেওয়ান মুবাশ্বিরা হোসেন,
৭১। ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে আরও জোরালো হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। রবিবার দেশটির বন্দর আব্বাস সিরিক, জাস্ক ও কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগের দিন ইরানের ১৪০টি স্থাপনায় যুক্তরাষ্ট্র আঘাত হানার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানের সামরিক বাহিনী আইআরজিসি। এরপরই আবারও দেশটিতে হামলা চালালো ওয়াশিংটন। এরই মধ্যে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান এ দাবি নাকচ করেছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আবারও সংঘাত জোরালো হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের। রবিবার রাতভর ইরানের বিভিন্ন জায়গায় হামলা অব্যাহত রাখে মার্কিন সামরিক বাহিনী। এ সময় দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের অন্তত ৮টি শহরে ধারাবাহিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রাত ১টা ৩৫ থেকে ২টা ২০ মধ্যে ধাপে ধাপে এসব হামলা চালানো হয়। হামলায় মাহশাহের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। এছাড়া জাস্ক বন্দরে মার্কিন হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সামরিক বাহিনীর এক লেফটেন্যান্ট। একই সময় বন্দর আব্বাস সিরিক ও কেশম দ্বীপেও ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগে শনিবারও ইরানের ১৪০টি জায়গায় হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাবে রবিবার মধ্যপ্রাচ্যের বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও জর্ডানের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় তীব্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী আইআরজিসি। এরপরই আরও নতুন দফায় দেশটিতে হামলা আরও জোরালো করে যুক্তরাষ্ট্র। শনিবার রাতেই ইরান জুড়ে যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলার পরই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। তবে এরপরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খোলা আছে। সংবাদ মাধ্যম এনবিসির মিট দ্য প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন কথা বলেন। তবে ইরান জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে। এদিকে হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ কমানোর চেষ্টায় সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূল পর্যন্ত বিস্তৃত ৫০০ মাইলের একটি পুরনো পাইপলাইন নতুন করে চালুর পরিকল্পনা করছে ইরাক, সিরিয়া ও যুক্তরাষ্ট্র। ইরাকের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও আঞ্চলিক নেতারা মিডল ইস্ট আইকে এই তথ্য জানিয়েছেন। সৃষ্টি ঘটক, ৭১। ইরান উপসাগরীয় আরব দেশগুলোতে হামলা চালানোয় কড়া বিবৃতি দিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরান বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালিয়েছে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন সনদ এবং সুপ্রতিবেশীর নীতি নৈতিকতা লঙ্ঘন করেছে, যা মোটেও কাম্য নয়। আর তাদের এসব হামলার কারণে সামুদ্রিক নিরাপত্তা ও জাহাজ চলাচল হুমকিতে পড়েছে। সবশেষ হামলায় সৌদি আরবকে টার্গেট করা হয়নি, তবে গত সপ্তাহে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরানের হামলায় সৌদির একটি তেলের ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়। সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর তার ছেলে ও বর্তমান সুপ্রিম লিডার মোস্তফা খামেনি প্রতিশোধের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, যারা খামেনি ও যুদ্ধে অন্যান্য ইরানিদের হত্যায় জড়িত তাদের উপর প্রতিশোধ নেওয়া হবে। এমনকি যদি তিনি নাও থাকেন, তাও শিগগিরই এ প্রতিশোধ নেওয়া হবে। তার এমন বক্তব্যের পর ইরানি সংবাদ মাধ্যম হামশাহরি ১৩ জন নেতার একটি হিট লিস্ট প্রকাশ করেছে। তারা বলেছে, প্রতিশোধ হিসেবে এসব নেতার উপর হামলা চালানো হবে। এই তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সেনাপ্রধান ইয়াহির জামির, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জও রয়েছেন লিস্টে। সংবাদ মাধ্যমটির অনলাইন ভার্সনে এই হিট লিস্ট প্রকাশ করা হয় বলে জানায় এএফপি। আগামী ২৭ অক্টোবর নির্ধারিত সময়ে ইসরায়েলে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছে দেশটির ক্ষমতাসীন জোট। রবিবার ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানায়। ইসরায়েলের আইন অনুযায়ী প্রতি ৪ বছর পর পর সাধারণ নির্বাচনের আয়োজন করা হয়। আগামী ১৭ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সময় শুরু হবে। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। এ সময় নিরাপত্তা ছাড়া বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবে তারা। গত জুনে নেতানিয়াহু জানান, অক্টোবরের নির্বাচনের পর তিনি একটি বড় জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান। তবে সাম্প্রতিক জনমত জরিপ বলছে, বর্তমানে তার নেতৃত্বাধীন জোট ১২০ আসনের নেসেটে সর্বোচ্চ ৫৩টি আসন পেতে পারে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কম।
10টি ট্যাঙ্কার সহ রাশিয়ার 14টি জাহাজে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। হামলার ভিডিও প্রকাশ করেছে দেশটি। রবিবার ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডার জানান 10টি ট্যাঙ্কার সহ মোট 14টি রুশ জাহাজে হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তু হওয়া জাহাজগুলোর মধ্যে 4টি ফেরিও রয়েছে। এছাড়া গত 7 দিনে 90টি রুশ জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। এদিকে এর আগের দিন ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গাইডেড বোমা হামলা চালায় রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, ওই হামলায় অন্তত 8 জন নিহত, 12 জন আহত হয়েছেন। ইউক্রেনে যুদ্ধ চলছে 4র্থ বছরে। রাশিয়ার লাগাতার হামলার পাশাপাশি পশ্চিমা মিত্রদের সমর্থন ধরে রাখা, দুর্নীতির অভিযোগ মোকাবেলা এবং প্রশাসনের কার্যকারিতা বাড়ানোর চাপ সব মিলিয়ে বড় রাজনৈতিক পুনর্গঠনের পথে হাঁটছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দায়িত্ব নেওয়ার মাত্র এক বছরের মাথায় প্রধানমন্ত্রী ইউলিয়া সবিরিদেনকোকে সরানোর ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়েও পরিবর্তনের আভাস দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আরও জানাচ্ছেন জ্যোতি সরওয়ার। ইউক্রেনের সরকারে আসছে বড় ধরনের রদবদল। প্রধানমন্ত্রী ইউলিয়া সবিরিদেনকোকে দায়িত্ব থেকে সরানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির আইন অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগ কার্যকর হলে পুরো সরকারকেই পদত্যাগ করতে হয়। এর মধ্য দিয়ে ইউক্রেনের পুরো মন্ত্রিসভারই পদত্যাগের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এজন্য সংসদের অনুমোদন প্রয়োজন। More than 10 billion euros. সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনের আপডেটেড পলিটিক্যাল স্ট্র্যাটেজি বাস্তবায়নের লক্ষ্যেই এই পরিবর্তন আনা হচ্ছে। যদিও ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে তিনি জানান, প্রধানমন্ত্রী সবিরিদেনকোকে দেশের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদারের সাথে সম্পর্ক জোরদারের নতুন দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থনীতিবিদ ইউলিয়া সবিরিদেনকো 2025 সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী হন। এর আগে তিনি প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান এবং দীর্ঘ সময় উপপ্রধানমন্ত্রী হিসেবে অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য খাতের দায়িত্ব পালন করেন। যুদ্ধকালীন অর্থনীতি পরিচালনা এবং আন্তর্জাতিক সহায়তা সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও মাত্র এক বছরের মাথায় তার বিদায় রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইউক্রেনে দুর্নীতির অভিযোগ সরকারকে বড় চাপের মুখে ফেলেছে। বিশেষ করে রাষ্ট্রীয় পারমাণবিক বিদ্যুৎ কোম্পানি এনার্গো অ্যাটমকে ঘিরে প্রায় $100 মিলিয়ন কথিত কমিশন কেলেঙ্কারি সরকার বিরোধী সমালোচনা আরও তীব্র করেছে। পশ্চিমা মিত্রদের কাছে স্বচ্ছতা ও জবাবদিহির বার্তা দিতেও প্রশাসনে পরিবর্তনের পথে হাঁটতে পারেন জেলেনস্কি। এর পাশাপাশি যুদ্ধের নতুন বাস্তবতায় প্রশাসনকে আরও কার্যকর এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করাও এই রদবদলের অন্যতম উদ্দেশ্য হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার চাপ, অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগ এবং পশ্চিমা সমর্থন ধরে রাখার চ্যালেঞ্জ, সব মিলিয়ে এই সরকার পুনর্গঠনকে ইউক্রেনের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জ্যোতি সরওয়ার, ৭১। জার্মানি 2026 সালেও ইউরোপীয় ইউনিয়ন ইইউ ও সেনজেন অঞ্চলের বাইরে থাকা 26টি দেশের নাগরিকদের জন্য স্বল্পমেয়াদী ভিসামুক্ত প্রবেশের সুবিধা বহাল রেখেছে। জার্মান পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী তালিকায় থাকা 62টি দেশের নাগরিকরা 180 দিনের মধ্যে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত জার্মানিতে অবস্থান করতে পারবেন। এ সময় তারা পর্যটন, ব্যবসায়িক বৈঠক কিংবা পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে দেশটিতে যেতে পারবেন। ভিসামুক্ত তালিকায় জার্মানির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড এবং ইসরায়েল। তবে বাংলাদেশ এই 62টি ভিসামুক্ত দেশের তালিকায় নেই। ফলে বাংলাদেশের নাগরিকদের জার্মানিতে ভ্রমণের জন্য আগের মতোই প্রযোজ্য ভিসা নিতে হবে। ভেনেজুয়েলায় কয়েক সেকেন্ডের ভূমিকম্প তছনছ করে দিয়েছে হাজারো মানুষের জীবন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছে অসংখ্য মানুষ। বেঁচে ফিরেও প্রতিদিন প্রিয়জন হারানোর যন্ত্রণা নিয়ে বাঁচতে হচ্ছে অনেককে। 17 বছর বয়সী মারিয়া আলেহান্দ্রা সান্স এমনই একজন। ধ্বংসস্তূপের ভেতর থেকে নিজে বেঁচে ফিরলেও হারিয়েছেন বন্ধুদের। অন্যদিকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া শত শত পোষা প্রাণীর জন্যও চলছে নতুন আশ্রয় খোঁজার লড়াই। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বিরা হোসেন। ভূমিকম্পের মাত্র কয়েক সেকেন্ড, আর তাতেই লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। সেই ধ্বংসস্তূপের নিচে 17 ঘন্টা আটকে ছিলেন 17 বছর বয়সী মারিয়া আলেহান্দ্রা সান্স। কয়েকদিন পরেই হওয়ার কথা ছিল যার গ্র্যাজুয়েশনের অনুষ্ঠান, তাই বন্ধুরা মিলে করছিল নাচের প্র্যাকটিস। আর তখনই কেঁপে ওঠে সব। মারিয়া ফিরে এলেও ফিরেনি তার বন্ধুরা।
terminamos de practicar el baile. আমরা গ্র্যাজুয়েশনের জন্য নাচের প্র্যাকটিস করছিলাম। আমার বন্ধু গনসালোর জন্য পানি আনতে গিয়েছিলাম, আর তখনই পুরো বিল্ডিং কাঁপতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই সব অন্ধকার হয়ে গেল, বুঝতেই পারিনি কি হয়েছে। Y nada, no llego, me veo en el espejo, saludar উদ্ধার হওয়ার পর জানতে পারেন 9 জনের মধ্যে তার 4 বন্ধুই আর বেঁচে নেই। de que no nos íbamos a ver más. আমরা বলছিলাম গ্র্যাজুয়েশনের পর হয়তো আর সবাই একসাথে থাকবো না, সেটাই সত্যি হলো। এখন মনে হয় ওরা চিরকাল তরুণী থেকে gel. Su papá, que cuando iba a ser viejo. ভূমিকম্প শুধু মানুষের জীবনই ওলটপালট করেনি, অসহায় করে দিয়েছে শত শত পোষা প্রাণীকেও। কেউ মালিক হারিয়েছে, কেউ আবার ধ্বংসস্তূপে দিনের পর দিন আটকে ছিল খাবার আর পানির অভাবে। লাগুয়াইরার নেভাদো শেল্টারের স্বেচ্ছাসেবীরা দিনরাত উদ্ধার করছেন পোষা প্রাণীগুলোকে। এখন পর্যন্ত 5 শতাধিক প্রাণীকে উদ্ধার করে চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। অনেকেই পানি শূন্যতা, অপুষ্টি আর আঘাত নিয়ে শেল্টারে পৌঁছেছে। রাতে আমরা বেশি উদ্ধার অভিযান চালাই, তখন বিড়ালগুলো বেরিয়ে আসে। দিনের গরমে ওরা লুকিয়ে থাকে, তাই অনেকেই ডিহাইড্রেশন আর হিট স্ট্রোকে অসুস্থ হয়ে পড়ে। এদিকে শুধু চিকিৎসাই নয়, উদ্ধার হওয়া প্রাণীগুলোর জন্য নতুন পরিবারও খুঁজে দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। Por favor, no los abandonen en las casas. ওরাও তো একটা পরিবারের অংশ, অনেকেই তাদের মালিককে হারিয়েছে। তাই আমি একটা বিড়ালকে নতুন একটা জীবন আর নিরাপদ একটা ঘর দিতে চাই। Pero, y el agua, entonces. স্বেচ্ছাসেবীদের অনুরোধ, দুর্যোগের ভয়াবহতার মধ্যেও যেন কেউ নিজের পোষা প্রাণীকে ফেলে না যায়, কারণ তাদেরও বেঁচে থাকার জন্য প্রয়োজন ভালোবাসা, যত্ন আর একটি নিরাপদ আশ্রয়। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।